মার্কিন এবং সৌদি যৌথ আক্রমণ হলো ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের। তো যুদ্ধ এটা আর থামবে না এবং এই যুদ্ধ ধীরে ধীরে যে আমরা দেখব যে একটু থামছে, আবার বাড়ছে, আবার হয়তো ইসরায়েলও চুপচাপ, কেউ কিছু বলছে না, কিন্তু সব মিলিয়ে প্রায় 2.5 থেকে 3 কোটি লোক কারবালার দিকে ছুটছে আর কি। তো সেইটাকে যেন বাধাগ্রস্ত করা যায় এবং মুসলমানদের যে এত বড় সমাবেশ হয়, পৃথিবীর মানুষ যে এটা জেনে যাবে, এইটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা এই ধরনের হামলা টামলা করলো। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি হাবিবুর রহমান নিশান, আর আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমরা লক্ষ্য করেছি যে আজকে বাংলাদেশ সময়ে ভোর 6টায় যে টানা 5 দিনের যুদ্ধবিরতি ছিল, সেই যুদ্ধবিরতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানে যে হামলা চালিয়েছে ইরান আমেরিকা থেকে। তো সেই হামলার যদি একটু লক্ষ্য করেন যে এটি ওয়াশিংটনের কি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, নাকি তারা কেবল জর্ডান এবং মিশরের যে ঘটনা ছিল সেই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে? আসলে যুদ্ধ তো চলছে। মার্কিনীরা হঠাৎ একটু যখনই তাদের গোলাবারুদ শেষ হয়ে যায় বা কৌশলগতভাবে বিপদে পড়ে, তখনই তারা যুদ্ধটা বন্ধ যুদ্ধবিরতি করে। দিয়ে দেয়, হ্যাঁ। প্রথম গত 2 বছর আগে তারা একবার যুদ্ধ করলো। তারপর যখন দেখলো যে গতি সুবিধাজনক না, থেমে গেল। তারপর তারা আসলো, এখন আবার 40 দিন এক নাগাড়ে করলো। তারপরে আবার যখন দেখলো যে তাদের একদম ইন্টারসেপ্টর সব সংকট এবং সারা বিশ্বে তাদের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি, তখন তারা দ্বিতীয় দফায় যুদ্ধ বন্ধ করলো। তারপরে আবার বলল যে MOU হয়েছে, সেইটার আওতায় তারা এই মুহূর্তে আর কিছু করছে না। কিন্তু দেখা গেল যে না, ইরানের যে রাহবার, তার দাফনের দিনই আবার তারা হামলা শুরু করলো। এরপরে আবার কন্টিনিউ কয়েকদিন হামলার পর 12-13 দিন, তারপর তারা আবার বিরতি দিল। কারণ ততক্ষণে তাদের যে সেনা কর্মকর্তারা, তাদের নিয়ে ট্রাম্প যে বৈঠক করলেন, সেই বৈঠকে দেখা গেল যে আসলে তাদের কাছে প্রয়োজনীয় অস্ত্র মজুদ নেই। তখন তারা স্বাভাবিকভাবেই আবার পিছিয়ে গেল, আবার 3-4 দিন বিরতি দিল, বলল আমরা আলোচনা করছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে আলোচনা না, আমরা যেটা দেখলাম যে আসলে তারা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাদের ঘাঁটিগুলোতে আবারও অস্ত্রের মজুদ বাড়ালো। এইটা নিয়ে তারা চুপচাপ থাকলো। তো এইদিকে ইসরায়েলও চুপচাপ, কেউ কিছু বলছে না, কিন্তু সৌদি আরবের তেল সংশোধনাগার বা যেটাই বলি, ওইসব আরামকো এবং অন্য জায়গায়, একটা ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা তারা হামলা করেছে বলেছে, এবং আরেকটা অঞ্চলে সৌদিদের বক্তব্য যে এটা হয়তো ইরাক থেকে করা হয়েছে। কিন্তু ইরাকের যে প্রতিরোধ যোদ্ধারা তারা বলছে যে না, তারা এই ধরনের কোনো আক্রমণ করেনি। কিন্তু ওইটার রেশ ধরেই সৌদি আরব তাড়াতাড়ি করলো কি, মার্কিন এবং সৌদি যৌথ আক্রমণ হলো ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের উপর। আর ইরাকে আগামী 3 তারিখ হলো আরবাইন পালিত হবে, ইমাম হোসেনের যে মৃত্যুর পরবর্তী 40 দিন, আমরা যেটা 40 বলি আর কি, শোকানুষ্ঠান, স্মরণানুষ্ঠান। তো সেই সময়কে সামনে রেখে ইরাকের সবাই চাচ্ছে ইরাক যেন নিরাপদ থাকে, কিন্তু আমেরিকার সৌদি তারা ওসিলা খুঁজলো। আমার ধারণা এটা একটা ফলস ফ্ল্যাগ আক্রমণ হয়েছে সৌদি আরবে, যাতে এটাকে উদ্দেশ্য করে ইরাকটাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়। এই মুহূর্তে ইরাকে 178টা দেশ থেকে প্রায় 20-21 লাখ বিদেশি অংশ নিয়েছে, এবং ইরাকের জনগণ এবং ইরানের সব মিলিয়ে প্রায় 2.5 থেকে 3 কোটি লোক কারবালার দিকে ছুটছে আর কি। তো সেইটাকে যেন বাধাগ্রস্ত করা যায় এবং মুসলমানদের যে এত বড় সমাবেশ হয়, পৃথিবীর মানুষ যে এটা জেনে যাবে, এইটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা এই ধরনের হামলা টামলা করলো। তো সেই হামলা সফল হলো না, তারা হামলা বন্ধও করলো না। আমরা দেখলাম যে গতকাল রাতে ইরানের আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, ক্যাশম দ্বীপ, তারপরে খুজেস্তান প্রদেশের আবাদান, এইসব এলাকায় হামলা হয়েছে। এটা তুরস্কের আনাদুলু বার্তা সংস্থা এবং ইরানের যে সরকারি বার্তা সংস্থা IRIB তারা জানিয়েছে। এটা আমাদের ইরানের স্থানীয় সময় রাত 8টা থেকে সকাল 3:30 পর্যন্ত এই হামলাগুলো চলে। তো এই হামলাগুলো স্বাভাবিকভাবেই আবারও যুদ্ধের উন্মাদনাকে উস্কে দিবে, এবং মার্কিন যে সেন্ট্রাল কমান্ড তারা অভিযোগ করেছে যে ইরান যেহেতু আমাদের জর্ডান বেইজে হামলা করেছে, ওইটার প্রতিশোধ স্বরূপ আমরা হামলা করেছি। তো এই দেখা গেল যে 5 দিন বিরতির পর এই মার্কিনীদের এই হামলা আবার হলো। তো এই হামলা স্বাভাবিকভাবে এখন যুদ্ধটাকে একটা
নতুন মাত্রায় নিয়ে যাবে। কারণ এই যে ইরানের আগে যে ইরাকে হামলা করলো সেইখানে ইরা ইরাকে প্রায় ২০ জন মানুষ মারা গেছেন এবং সেইখানে বলা হয়েছে যে ইরানের যে বিশেষ বাহিনী তাদেরও বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন, সেইখানে অবস্থান করছিলেন। আচ্ছা, এখানে ট্রাম্প কি খেলা খেলছেন আমি বুঝতে পারছি না যে তিনি একদিকে বলছেন যে কঠিন জবাব দেওয়া হবে আর অন্যদিকে বলছে যে শান্তি চুক্তির যে দর কষাকষি সেটিও চলছে। তো এই পরস্পর বিরোধী অবস্থানের আসলে শেষ পরিণতিটা কি? এদিকে ট্রাম্পের নতুন কোনো চাল নাকি? কি মনে হয়? না, ট্রাম্পের কথা তো সবসময়ই আপনার ২ ধরনের। হ্যাঁ, সে একদিকে মানে ওই যে মার্কিন পলিসি এটা আসলে নতুন কিছু না। মার্কিনিরাই এই জাতির যে একদিকে আমি হামলার হুমকি দেব, আবার আরেকদিকে হামলা শান্তি চুক্তি করেই বা ইয়ে বসবো। করবে। হ্যাঁ, মানে হামলার হুমকি দিয়ে আলোচনা চালাবো। আবার হ্যাঁ, ওইদিকে হামলা করেই বসবো। তাহলে এই ২ টা তো তাহলে আপনি যদি আমাকে হামলাই করেন তাহলে তো আপনার সাথে আমার আলোচনায় বসার মানে হয় না। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে গত ১-১.৫ বছরের অবস্থান পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যেমন ওই যে ভেনিজুয়েলা এবং বিভিন্ন হুম, ভেনিজুয়েলার সাথে কিন্তু আলোচনা চলছিল। চলছিল। হ্যাঁ? আলোচনার মধ্যেই ফাট করে তারা রাতের বেলা গিয়ে রাতের আঁধারে প্রেসিডেন্টকে তুলে সৈন্যদের নিয়ে আসলো। হত্যা-টত্যা হ্যাঁ, করে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে আসলো। তো এইটা তো সারা পৃথিবী দেখছে যে সুতরাং আমেরিকার এই আলোচনাকে কেউ বিশ্বাস করে না এবং ইরানের যে শীর্ষ পর্যায়ের আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির যে ছেলে এখন মোস্তফা খামেনি, হুম, উনি কিন্তু বলেই দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে লাভ নেই কারণ তারা এটা প্রতারণা। মানে হুম, একজন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির সিগনেচারের কোনো দাম দাম নেই। নেই। কারণ সে চুক্তিতে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সাইন করল। কিন্তু পরবর্তীতে সেটা সে মেনে চলল না। সে নিজেই ভঙ্গ করল। আর আমেরিকা যে হামলা চালাচ্ছে, এখন কেন আমেরিকা আবার হামলা শুরু করল? কারণ হলো ইরান জর্ডানে থাকা আমেরিকান ঘাঁটিতে হামলা করেছে। হুম, এখন প্রশ্ন উঠতে পারে ইরান কেন নিচ থেকে হামলা করল? মূল বিষয়টা তো এইখানেই যে আমেরিকান ভূরাজনীতি বিশ্লেষক ত্রিতা পার্সি একটা সম্পূর্ণ নতুন তথ্য দিয়েছেন। তিনি বলছেন এতদিন ইরান, চীন এবং রাশিয়ার স্যাটেলাইট ব্যবহার করে আমেরিকার ঘাঁটিগুলো সম্পর্কে তথ্য পেত। সেই অনুযায়ী হামলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সপ্তাহখানেক আগে ইরান জর্ডানে যে হামলা চালিয়েছে সেই হামলা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ত্রিতা পার্সি বলেছেন যে ইরানের কাছে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য পাওয়ার মতো সক্ষমতা তৈরি হয়েছে। হুম, তার মানে সে এখন রাশিয়া আর ইরানের চেয়ে নিজের তথ্যেও বিশ্বাস করে। মানে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ইরানের কাছে এখন গ্রাউন্ড লেভেলে গোয়েন্দা তথ্য পাওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। এবং সপ্তাহখানেক আগে জর্ডান থেকে আমেরিকানরা ইরানে বড় ধরনের হামলা করার নতুন প্ল্যান করছিল। এই তথ্য পাবার মিনিট ৫ এর মধ্যেই নাকি ইরান সেখানে হামলা চালিয়েছে। এটা কিন্তু ত্রিতা পার্সির মতে হ্যাঁ। আরকি। যার কারণে সেইখানে শতাধিক আমেরিকান সৈন্য হতাহত হয়েছে। তার জন্যই মূলত আমেরিকা এখন তখন ইরানে হামলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কেন গতকাল আবার নিচ থেকে মানে ইরান যে হামলা চালালো গতকাল হুম, তো হুম, না এটা পরশুদিন আরকি। পরশুদিন। হ্যাঁ। তো এর উত্তরটা আপনার ওই যে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি উনি বলেছেন যে আ ওই আল জাজিরার ডায়ালগ ওয়ার্ক শোতে আরকি যে ইরানের কাছে তথ্য ছিল আমেরিকা জর্ডানে নতুন করে অস্ত্র আনছে। আর ইরান এই তথ্য রিয়াল টাইম পেয়ে সাথে, সাথে হামলা করেছে। ওই যে আমি যেটা বললাম যে তারা সারা পৃথিবী থেকে হুম, অস্ত্র এনে আবার মজুত করতেছিল। তো এই চান্সটা তো তাদের আর দেয়া যাবে না। এখন এর বদলা নিতে আমেরিকা ইরানের এই যে দক্ষিণ অঞ্চলে মূলত হামলা করলো আরকি কালকে রাতে। তো এই হামলার বিষয়ে আমেরিকার যে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান জো ক্যান্ট ইনি বলেছেন, "আমেরিকা একই জায়গায় বারবার হামলা করছে। এতে শুধু মিসাইল আর বোম খরচ হচ্ছে, কোনো লাভ হচ্ছে লাভ না।" হচ্ছে না। হ্যাঁ। আর অধ্যাপক মারান্ডি বলেছেন, "ইরানের সকল মিসাইল ও ড্রোন মাটির নিচে। আমেরিকা যার একটাও ধ্বংস করতে পারেনি। কিন্তু ইরান নতুন, নতুন তথ্য পেয়ে আমেরিকার স্থাপনাগুলো উড়িয়ে দিচ্ছে।" তো আমেরিকার যে আরেক ভূরাজনীতি বিশ্লেষক আছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেপে, আ উনি যেমন বলেছেন, "এভাবে আমেরিকা আরো বড় হামলা করবে। মানে আমেরিকা থেমে থাকবে না এবং করতেই থাকবে। একসময় অস্ত্র ও গোলা-বারুদ ফুরিয়ে এলে নিজেরাই ফিরে আসবে।" তো অধ্যাপক পেপে উত্তেজনা বৃদ্ধির ফাঁদ বলেছেন এটাকে হুম। আরকি। তো ইরানের হাতে এখন গ্রাউন্ড লেভেলে রিয়াল টাইম যে গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছে তারা, সেই সক্ষমতা তৈরি হয়েছে এবং ট্রাম্প এবং আমেরিকানরা এখন ইরানকে ভয় পাচ্ছে। এটাই খুব স্বাভাবিক এবং এইজন্যই এই ভয় থেকেই তারা উল্টাপাল্টা নানান ধরনের কথা বলছে। একবার বলতেছে আমি আছি, একবার বলতেছে আমি নাই, নাই সেটাই। একবার বলতেছে আমি হামলা করব, আরেকবার বলতেছে আমি অ্যা শান্তি চুক্তির দিকে হ্যাঁ, যাবো। মানে শান্তি চুক্তি একবার একরকম কথা বলছে যে ট্রাম্পের কথা এখন আর বিশ্বাসযোগ্য বলে মনে না, হচ্ছে না। কেউ বিশ্বাসও করে না। না। তো আমরা যদি এখন ওই যে নতুন একটি ঘটনার দিকে লক্ষ্য করি সেটা হচ্ছে যে মিশর এবং জর্ডান যে নতুন যুদ্ধের নতুন ফ্রন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, সেখানে কিন্তু মিশরের দামিয়াত্তা বন্দরে হামলার মাধ্যমে যে সংঘাত রয়েছে সেই সংঘাত কি আসলে ভূমধ্যসাগরের দিকে গড়িয়ে যাচ্ছে কিনা? আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে কিন্তু অনেকগুলো দেশে ছড়িয়ে পড়ছে সেটি আমরা লক্ষ্য করছি। তো এই আঞ্চলিক শক্তিগুলো কি কতটা ঠেকাতে ব্যর্থ হচ্ছে কিনা যুদ্ধ? না আঞ্চলিক শক্তি তো যুদ্ধ ঠেকাতে ব্যর্থ অবশ্যই। কারণ
ইরানের সাথে যে আমেরিকার শান্তি আলোচনার শুরু করেছিল পাকিস্তান, তার সাথে ছিল ওমান এবং কাতার কাতার। এবং পরোক্ষভাবে ছিল টার্কি এবং ইজিপ্ট। হুম। হ্যাঁ, এবং এদেরকেও আবার সৌদি আরবের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছিল। আর এদেরকে দূর থেকে নিয়ন্ত্রণ করছিল চায়না আর রাশিয়া। রাশিয়া। হ্যাঁ, তার মানে একটা বিশাল গ্রুপ কিন্তু এই শান্তি আলোচনায় যুক্ত। তো কিন্তু এই শান্তি আলোচনায় সবচেয়ে বিপদে আছে পাকিস্তান। কারণ সে একদিকে যদি সৌদি আরবের পক্ষে অবস্থান নেয়, তাকে ইয়েমেনে হামলা করতে হয়। হ্যাঁ, আবার যদি চুপ থাকে তখন সৌদি আরব রাগ করে। এখন সে কোন দিকে যাবে? আবার তার নিজের দেশে আভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছে। কাশ্মীরকে আজাদ কাশ্মীর এবং বালুচিস্তান ঘিরে। তো এখন সে কোন দিকে যাবে? সে কিন্তু এইদিকে অনেকটা পিছানো। এবং এক পর্যায়ে মার্কিনিরা আবার যখন তাদেরকে প্রেশার করে তখন তারা চায়নার দ্বারস্থ হয় যে ভাই ইরান তো আমাদের কথা আর বুঝাইতে পারবো না, কারণ আমরা তো কোনো কথা রাখতে পারিনি। কারণ কথা ছিল যে ওই যে এমওইউর মধ্যে যে লেবানন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, সেটা তো আমরা করতে পারিনি। এবং ইরানের টাকা ফেরত দিতে হবে, ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে হবে, কোনোটাই আমরা পারিনি। তো যার ফলে এটা তো আর কোনো কাজে লাগবে না, আমাদের কথা তারা শুনবে না, এখন আপনারা। এগুলো কিন্তু মার্কিনিরাই চেষ্টা করেছে। তো মার্কিনিরা যখন এটা পারেনি, তখন এখন স্বাভাবিকভাবে পরে ইরানের উপর হামলা হচ্ছে। ইরান তখন কিন্তু ইরানের যে সহযোগী আছে ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা, তারা কিন্তু বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দিয়েছে। তার মানে এই দিকে 22 থেকে 25% জ্বালানি বিশ্বের হরমুজ দিয়ে যায়। আবার বাবাল মানদেবে প্রায় 15% থেকে 20%। তাহলে পৃথিবীর প্রায় 35 থেকে 40% জ্বালানির রাস্তা এখন সম্পূর্ণভাবে বন্ধ। আর স্পেশালি সৌদি আরবের যে আরামকোটা হলো মার্কিন এবং সৌদি মালিকানাধীন একটা তেল কোম্পানি, এবং এটা একটা বড় সিংহ, সৌদি আরবের তেল উৎপাদনের সিংহভাগ তারা উৎপাদন করে। তো ইয়েমেনি যোদ্ধারা ওইখানে আক্রমণ করেছে, যার ফলে হয়েছে কি তাদের তেল উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মানে ওই কোনো সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে 90% সৌদি আরবের তেল উৎপাদন সক্ষমতা হারিয়েছে, প্রতিদিনের উৎপাদনের 90%। তার মানে সে এখন 10% তেল উৎপাদন করতে পারতেছে। তো যত বড় অর্থনীতির দেশই হোক, সে তো এখন এক্সপোর্ট করতে না পারলে তার কৃত্রিম সংকট তৈরি হবে। হ্যাঁ, এবং তার সংকটের চেয়ে বড়, তার হয়তো ক্যাশ টাকা আছে সারা আমেরিকান ব্যাংকে বা বিভিন্ন ব্যাংকে বিলিয়ন ডলার আছে, সে সেটা ভাঙ্গা খাইতে পারবে। কিন্তু এই তেলগুলা সারা পৃথিবীর যেই সব দেশে যায়, বিশেষ করে বাংলাদেশ, ইভেন চীন, রাশিয়া, ইউরোপ, বিশ্বের বড় সব জায়গাতেই ঘাটতিটা তৈরি হবে, 40% ঘাটতি তৈরি হবে। তো ঘাটতি তৈরি হলে স্বাভাবিকভাবেই তেলের দাম বৃদ্ধি পাবে এবং সারা পৃথিবীতে আবার জ্বালানি সংকট শুরু হবে। যেমন তেলের দাম মাঝখানে, তেলের দাম $120 পৌঁছে গিয়েছিল। এটা কিন্তু গত পরশুদিন এটা নেমে আবার ধরেন আপনার $87-88 দিকে নেমে এসেছিল। সেটা কিন্তু আজকে আবার হাইক করেছে গতকাল রাতের হামলার পরে। হ্যাঁ, এবং আগামীকাল হয়তো এটা দেখবো আরো বেড়ে গেছে। হ্যাঁ, $100 ঘরে আবার চলে যাবে তাড়াতাড়ি। তো এই যে এই উঠানামার মাঝেও কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিজনেস করতেছে। সেই বিজনেস কি, ট্রাম্পের যারা সহযোগী বন্ধু বান্ধব, তারা এখান থেকে যে শেয়ার মার্কেটের মতো, তারা কিন্তু ট্রাম্প থেকে জানে কবে হামলা করবে না, সেই সময় তারা বিনিয়োগ করে আবার বিনিয়োগ ছেড়ে দেয়। শেয়ার মার্কেট, সেম শেয়ার মার্কেট। তো এই হলো অবস্থা আর কি ওদের। তো এখন ওই জায়গায় আপনার ইয়েমেনের এই পাশে, ইয়েমেনের উপরে হলো সৌদি আরব, ঠিক তার অপর দিকে আছে জিবুতি আছে, তারপরে আরেকটু উপরের দিকে মিশর। কারণ মিশরের সুয়েজ খাল ইউজ করেই তো আপনার বন্ধ এই বাবাল মানদেবে ঢুকতে হয়। তো আপনার বাবাল মানদেব যখন বন্ধ থাকবে, তো আপনার সুয়েজ ক্যানেল অকেজ হয়ে যাবে। তার মানে এখানে মিশরের অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ মিশর কিন্তু সুয়েজ খালের ইনকামের উপর নির্ভরশীল অনেকটা। তো এই অবস্থাগুলোতে মিশরও তখন মানে কি করবে, মানে দিশেহারা হয়ে যাবে। এখন সেও যুদ্ধে অনুপ্রবেশ করতে পারে। এবং সৌদি আরব কিন্তু এতদিন এই 4-5 মাস অনেকটা নীরবই ছিল যুদ্ধে, মানে এই দু একটা কথা টথা বলে, কিন্তু এই প্রথম সে অফিসিয়ালি বিমান হামলা করেছে ইরাকে। তো তার মানে সৌদি আরব যুদ্ধে প্রবেশ করলো। এখন তো সৌদি আরবের যে কোনো বিষয় মানে বৈধ লক্ষ্যবস্তু হয়ে যাবে। ইরানিরা বলেছে যে ইরাকে যারা হামলা করেছে, এই হামলাকারীরা আমাদের বৈধ লক্ষ্যবস্তু। হ্যাঁ, তাহলে এখন যুদ্ধ তো অবশ্যই ছড়িয়ে গেল এইদিকে। এবং এদিকে কিন্তু আমেরিকা ইউক্রেনকে দিয়েও একটা টেস্ট করলো। ইরানের একটা জাহাজে মারলো কাস্পিয়ান সাগরে। ওই জায়গায় তো কোনো যুদ্ধের কোনো ছিটে ফোঁটাও নেই। এবং ওই দেশগুলোর মাঝে, ওই সাগরের চারদিকে যাদের অবস্থান, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। রাশিয়ার সাথে বিরোধ আছে, কিন্তু কাস্পিয়ান সাগরে এসে ইউক্রেন আর রাশিয়া, ওরা কিন্তু এখানে কোনো ফাইটে যায় না। তো ইরানি জাহাজকে এখানে লক্ষ্যবস্তু করে এটা আমেরিকা কিন্তু আরেকটা উস্কানি দিয়ে দেখলো যে ইরান ইউক্রেনে হামলা করে কিনা। আর ইউক্রেনটা অনেক দূর, মানে এটা হলো ইরানের মিসাইলের সক্ষমতা যাচাই করার জন্য তারা উস্কানিটা দিল। তো যুদ্ধ এটা আর থামবে না, এবং এই যুদ্ধ ধীরে ধীরে যে আমরা দেখবো যে একটু থামছে, আবার বাড়ছে, আবার হয়তো
লম্বা বিরতি হইতে পারে, 1 মাস বিরতি, কিন্তু এরপরে আবার ধাপ করে বেড়ে যাবে। এইটা আমেরিকানদের লক্ষ্য, কারণ নেতানিয়াহু কিন্তু গত মঙ্গলবার ওয়াশিংটনে গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করেছে, একই সাথে জেলেনস্কিও বৈঠক করেছে, এবং নেতানিয়াহু বৈঠক শেষে বাইরে বলছে খুবই সফল বৈঠক। তার মানে কি, নেতানিয়াহু গেছে তা আবার যুদ্ধের উস্কানির জন্য নতুন করে কিভাবে ফাইট করা যায়। এখন ইসরায়েল বিপদে আছে যে ইরান সরাসরি ইসরায়েলে হামলা করতেছে না, এই জন্য তারা কিছু এটাতে জড়াইতেও পারতেছে না। এখন আমেরিকাকে দিয়ে ইসরায়েল চামে যুদ্ধ করায় নিতেছে, যে আমি যুদ্ধ করলাম না, তোমার দিয়ে। এখন এই যুদ্ধতে তো ক্ষতি হচ্ছে আমেরিকা, হওয়ারই কথা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি সস্তা ড্রোন অথবা না, এই ড্রোনের চেয়ে বড় কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আপনি জানেন, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই বড় দেশগুলাই কিন্তু এক এক অঞ্চলের সাথে অর্থনৈতিক বৈষম্য আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ট্রাম্প যেই এলাকা থেকে জয়ী হয়েছে, এটা তো হোয়াইট সুপ্রিমেসি, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই বিষয়গুলো খুব, কালোদের উপর নির্যাতন হয়, কালোরা পিছিয়ে থাকে, কালোদের অর্থনৈতিক অবস্থা খারাপ, সরকারি চাকরি কোনো কিছু, তাদেরকে শুধু নেশা, মদ আর খেলাধুলা এগুলো দিয়ে তাদেরকে ব্যস্ত রাখে, আর রাষ্ট্র শাসন, দুনিয়ার লাঠি ঘোরানো, এগুলো করে সাদারা। তো এই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই বৈষম্যগুলো আছে, এবং সেইখানে কিন্তু অর্থনৈতিক, এই যেমন একদিকে ক্যালিফোর্নিয়া খুব রিচেস্ট, আবার অন্যদিকে ওই যে আরকানসাস ওই অঞ্চলটা কিন্তু দারিদ্রতা, মানে কালো এলাকাগুলো দারিদ্র, এবং এই কারণেই দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে হঠাৎ করে ওই যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলন একবার হলো, তখন আপনি হঠাৎ দেখলেন সমস্ত কালোরা রাস্তাঘাটে নেমে, মানে একদিনে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ভাঙচুর এবং ক্ষয়ক্ষতি করেছে, এটা পৃথিবীর কোনো দেশে সম্ভব না, মানে এই বৈষম্যের কারণে। এখন এই যুদ্ধের কারণে এই পুরো প্রভাবটা মার্কিন অর্থনীতিতে পড়বে, তো অর্থনীতিতে পড়লে কিন্তু মার্কিন সমাজ ব্যবস্থায় পড়বে, যেমন তাদের বীমাতে পড়বে, স্বাস্থ্যসেবা, চাকরি অন্যান্য খাত, তখন স্বাভাবিকভাবে বৈষম্য আরো প্রকট হলে এটা কিন্তু তখন সামাল দেওয়া মুশকিল হবে। শেষ করবো আমরা আরেকটা টপিক, সেটি হচ্ছে যে আমরা দেখেছি ওমানের যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বা ওখানে তদারকির যে একটা কথা উঠেছে, তো সেটি কিন্তু ইরান সরাসরি নাকচ করে দিয়েছে। হরমুজ প্রণালীতে তার এই একাধিপত্য, ইরানের আধিপত্য বজায় রাখার পেছনে তেহরানের কি মূল সামরিক বা অর্থনৈতিক যে হিসাব রয়েছে, সেই হিসাবটা আসলে কি? এখানে আমরা দেখি যে তারা বিভিন্ন আমেরিকাকেও নাকচ করেছে, স্বাভাবিক করবে। এখন এই ওমানকে তারা নাকচ করার আসলে অর্থনৈতিক হিসাবটা কি আসলে? না, এইটা অর্থনৈতিকের চেয়ে স্ট্র্যাটেজিক্যাল হিসাব। মানে আপনি খেয়াল করবেন, মার্কিনিরা এবং ইসরায়েলিরা প্রথমে ইরানের মূল ভূখণ্ডে আঘাত এনেছিল। ইরান করেছে কি, ওই আঘাতটাকে ইরানের মূল ভূখণ্ড থেকে সরিয়ে এখন নিয়ে এসেছে হরমুজে, নিয়ে এসেছে বাব আল মানদেবে, মানে রাষ্ট্র থেকে সাগরে নিয়ে গেছে, এবং সাগরে নিয়ে ইরানের কাছে পরমাণু বোমা নেই, কিন্তু ইরান এমন কাজ করেছে যেটা পরমাণু বোমার চেয়ে মারাত্মক। পরমাণু বোমা দিলে আপনি মারলেন, একটা ভূখণ্ড ধ্বংস হয়ে গেল, বছরের পর বছর সেখানে রেডিয়েশন হলো, এবং সারা বিশ্ববাসী এটার কুপ্রভাব, যেমন জাপানের হিরোশিমা নাগাসাকির যে বোমার রিয়াকশন, বিশ্ববাসী এখনো সেটা, এবং ইউক্রেনের চেরনোবিলে যে বোমার বিস্ফোরণ হয়েছিল ঘাটির মধ্যেই, সেইটারও পারমাণবিক কেন্দ্র, সেইটার এখনো কিন্তু সারা পৃথিবীতে রিয়েক্ট আছে। তাৎক্ষণিক হয়তো কয়েক লাখ, 8-10 লাখ লোক মারা যায়, কিন্তু এটার প্রভাব থাকে মানে পরবর্তী হয়তো 100 বছর। তো ঠিক একইভাবে ইরান এটাকে নিয়ে এসেছে হরমুজে। হরমুজটাকে ইরান বলা হয়েছে বিকল্প পারমাণবিক বোমা। মানে এই হরমুজের মাধ্যমেই আপনি 22% জ্বালানি, যখন 25% জ্বালানি পৃথিবীর নিয়ন্ত্রণ করছেন, তখন পৃথিবীর একটা বড় অংশে জ্বালানি সংকটে, যেমন কিভাবে এর প্রভাব ফেলবে আপনি কই, কাফকো, কাতারের সম্ভবত যে উৎপাদন করে, সার উৎপাদন করে, তো এই কাফকোর সার এইবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 30% সারের সংকট হবে এই যুদ্ধের প্রথম 40 দিনের সময়। তারপরে এই যে এখন আরো আছে, তার মানে এই মাত্রাটা এখন আরো 30 থেকে বেড়ে 40-এ চলে গেছে। তো সারা পৃথিবীতে আপনি যদি খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে সার এগুলো দিতে না পারেন জমিতে, তাহলে আপনার খাদ্যের উৎপাদন কি গত বছরের মতো হবে? তো আমরা তো এই 1 বছর, মানে আমাদের যে রিফুয়েলিং, অনেকের দেশে হয়তো কিছু রিজার্ভ খাদ্য সামগ্রী থাকে, এগুলো মিললে মানে 1 বছরের মধ্যে তো পৃথিবী, বিশ্ববাসী একটা নতুন খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে। খাদ্য, আপনি তেল না হয় একদিন একটা ব্যবহার করলেন না, কিন্তু খাদ্য না খাইলে তো আপনার মুশকিল হয়ে যাবে। তো ইরান তো যুদ্ধটাকে ওই লেভেলে নিয়ে গেছে, এবং আরেকটা জিনিস, ইরান কিন্তু এখন ওই লেভেলে নিয়েই ক্ষান্ত হয়নি, তারা নিজেরা আক্রমণ করতেছে না, আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণ করতেছে। এখন ওমান যেহেতু হরমুজের অপর দিকে শক্তি, একটা ওমান সবসময় একটু নিরিবিলি থাকে, এবং আরেকটা জানেন যে সারা পৃথিবীর মুসলমানদের বিভিন্ন ধরনের মাযহাব আছে, ওমান কিন্তু এইসব মাযহাব থেকেও আলাদা, তাদের হলো ইবাদি মাযহাব,
হ্যাঁ, এটা সম্পর্কে আমরা খুব বেশি জানিও না। সুন্নি মাযহাবের কাছাকাছি কেউ বলে শিয়া মাযহাব। কিন্তু আসলে তারা একটা ভিন্ন জাতি। তারা কোনো কারো সাথে মিশতে চায় না। একঘরে টাইপের সম্পূর্ণ অনেকটা। আলাদা, হ্যাঁ। তো এখন এই ওমান যখন ইরান প্রথমেই তো ওমানকে প্রস্তাব দিয়েছে যে আমরা দুজনে মিলে এটা নিয়ন্ত্রণ করব এবং এর থেকে যা রেভিনিউ হয় সেটা আমরা ভাগাভাগি করব। তো ওমান প্রথম দিকে কোনো কথা বলেনি, কিন্তু হঠাৎ করে এসে গত পরশু দিন সম্ভবত সে বলতেছে যে না আমরা এখান থেকে একটা স্বেচ্ছাসেবী চাঁদা ফি নিব। তো ইরান বলতেছে না এটা কোনো স্বেচ্ছাসেবী ফি না। তো ইরান এখন যেটা বলতেছে যে যদি তুমি আমার প্রস্তাব মানো তো মানো, না মানলে পুরা হরমুজই আমরা নিয়ন্ত্রণ নিয়ে করব। নেবে, হ্যাঁ। বিষয়টা হলো এই জায়গায় আরকি। তো দেখা যাক মধ্যপ্রাচ্যের সংঘাত আসলে কতদূর এগিয়ে যায়, সেটির প্রভাব বিস্তার কতটুকু পর্যন্ত হুম। সীমাবদ্ধ থাকে। তো প্রিয় দর্শক, আজকের এই খবর সংবাদ টক শো আমরা এখানেই শেষ করছি। আমাদের যে টক শো অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। আর অবশ্যই আমাদের অনুষ্ঠানগুলো আপনারা শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।